হয় না, যদিও তিনি চলচ্চিত্রকে এগিয়ে রেখেছে। তৃতীয়ত ট্রেন এবং অভিনন্দনের একটা সাদৃশ্য আছে, দুজনেই খুব দ্রুত সময় মতো। আমি বলবো যে কবিতা কাকে বলে এইটা জানতে হবে প্রথমত, এবং যে লেখাটা আমরা লিখছি সেটা গদ্য কবিতা হলেও সেটা কেন সেটা কবিতা হচ্ছে সেটা তো একটু অনুসন্ধান করা দরকার, তাই নয় কি? প্রফেসর পি লাল, যিনি পদ্মশ্রী পেয়েছিলেন কবিতা লেখার জন্য, তিনি বলছেন যে তিনটি জিনিস অন্তত থাকা দরকার। প্রথম যেটা থাকা দরকার, তিনি বলছেন ম দিয়ে মিলিউ বা পরিপার্শ্ব, অর্থাৎ আপনার কবিতা একটা কোনো একটা জায়গায় তার শিকড় কোথায় প্রথিত সেটা জানা দরকার, প্রথম মিলিউ বা পরিপার্শ্ব। দ্বিতীয় হচ্ছে মেটাফর, যেটার কথা বলেছেন, যেটা আপনি বলতে পারেন ব্যঞ্জনা, অনুরণন, দোতনা, দৃশ্যকল্প, যাই বলুন সেইটা দরকার, মেটাফর। এবং তৃতীয় যেটা হচ্ছে সঙ্গীত, একটা মিউজিক। গদ্য কবিতা হলো মিউজিক, তো এইটা প্রয়োজন। এবার চলচ্চিত্র এবং সাহিত্যের মধ্যে যদি আমরা পার্থক্যীকরণ করি, কারণ আমি কবিতা না বলে সাহিত্য বলছি, কারণ কবিতা সাহিত্যেরই অন্তর্গত। আমি চিহ্নতত্ত্ব ব্যবহার করে বলছি, আপনাদের খুব সহজ হয়ে যাবে। আমরা যদি সাহিত্যের কথা চিন্তা করি তাহলে প্রথমেই কিছু বিমূর্ত অক্ষর আমাদের সামনে আসে, তাই নয় কি? আমরা অ, আ, হ্রস্বই দীর্ঘই এইগুলো দিয়েই তো বাক্য গঠন করি, শব্দ গঠন করি। আমরা যেহেতু এবিসিডি জানি, আমরা ইংরেজি জানি, তাই এবিসিডি মনে হয় না যে বিমূর্ত। কিন্তু যদি আমি এর জায়গায় আলফা লিখি আর বি এর জায়গায় বিটা লিখি তাহলে প্রকৃত বিমূর্ত মনে হবে। ইট মাইট সিম গ্রিক টু ইউ অলসো। তো সেইটা হচ্ছে ব্যাপার। আমরা একটা বিমূর্ত জায়গা থেকে একটা বাহ্যিক জায়গায় যাবার চেষ্টা করি, কারণ এই যে শব্দগুলো যেই একটা মানে তৈরি করবে, ধরা যাক টেবিল, টয়ের একার বয়ের অস্বীকার ল, আপনার মনের মধ্যে একটা ছবি তৈরি হবে। ওই যে চিহ্নকগুলো, চিহ্নক বা সিগনিফায়ার্স, সেগুলো হচ্ছে বিমূর্ত, আর যেটা তৈরি হচ্ছে আপনার মনের মধ্যে সেটা চিহ্নিত বা সিগনিফাইড। আর রেফারেন্ট হচ্ছে সেই আসল টেবিলটা। চিহ্নকও আসল টেবিল নয়, চিহ্নিত আসল টেবিল নয়। এটা হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে। কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে কি আপনি সেই পার্থক্যীকরণটা করতে পারবেন? একটা টেবিলের শট আর একটা টেবিল প্রায় এক। The shot of a table resembles the table. It looks like the table. The signifier becomes equal to the signified. তার মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা শর্ট সার্কিট সাইন। আমি নিজের কথা বলছি, এটা ক্রিস্টিয়ান বেটস, বিখ্যাত তাত্ত্বিক, তিনি বলেছেন যে এটা। এই হচ্ছে বিশেষ তফাৎ। কিন্তু সেইভাবে যদি আমরা না গিয়ে যদি বলি যে আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে, যে কথা অভিনন্দন বললেন, যে চলচ্চিত্রে দৃশ্য আছে, শব্দ আছে, ধ্বনি দৃশ্য মাধ্যম, আর এখানে শুধু অক্ষর আছে, সেইভাবে যদি আমরা না চিন্তা করি, আমি যদি বলি যে কবিতার মধ্যেও কিন্তু একটা স্থান আছে, একটা স্থানাঙ্কুর নির্ণয় আছে সঞ্জয় মুখোপাধ্যায়ের ভাষায়, কারণ সেই শব্দগুলো তো আমাদের একটা জায়গায় পৌঁছে দিচ্ছে, সেখানে কিন্তু আমরা দৃশ্য শ্রাব্য মাধ্যমটাকে পাচ্ছি। আর এমন চলচ্চিত্র তৈরি করতে পারি যেটা এতটাই কেন্দ্রীভূত যে সেই চলচ্চিত্র শুধু কতগুলি অক্ষর। আমাদের মানিক কৌর সাহেব পড়িয়েছিলেন, ঋত্বিক ঘটক সাহেবের ছাত্র, তিনি বলেছিলেন যে আমরা মনে করি যে সঙ্গীত যেটা মিউজিক, এখানে ধৃতি আছে, পিপল সে মিউজিক ইজ সেট টু টাইম, আর হিরণদা জানেন যে দ্য ফ্রেম দ্যাট ইজ স্পেস, এটা বলে। কিন্তু আমি যদি বলি হিরণদাকে যে এই যে ছবিটা আপনি এঁকেছেন, এটা সকালবেলা আমি যখন দেখেছিলাম, তারপরে আমি এখন দেখছি, তৃতীয় আপনার সঙ্গে আলোচনা করে যখন আমি দেখছি, ছবিটা কিন্তু পাল্টে গেছে, অথচ হিরণদা কিন্তু কিছু করেননি, এটা পাল্টে গেছে। তার মানে এটাও উইথ টাইম ইট ইজ চেঞ্জড। Therefore the pictorial medium also has a sense of time. আর মিউজিক, ও যদি আজকে যোগ না গেয়ে যদি মিয়াঙ্কি মালহার গাইতো, তাহলে কি আমাদের মনের মধ্যে বৃষ্টির একটা ধারণা থাকতো না?
ও যদি এখন ভৈরবী গাইতো বা ভৈরব গাইতো, তাহলে কি আমরা সকালের কথা ভাবতে পারতাম না? অর্থাৎ এই যে একটা রাগ, সেগুলোও কিন্তু একটা স্পেস তৈরি করতে পারে। অতএব আমার এই এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে কবিতা যেটা পারে, চলচ্চিত্র সেটা পারে, এবং চলচ্চিত্র যেটা পারে সেটা কবিতাও পারে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব, যে কবিতা আমি গাড়িতে শুনিয়েছিলাম, একটু পাশবিক মনে হতে পারে, তবু শুনুন। হাংরি জেনারেশনের আধুনিক কবিতা তুষার রায়, এগুলো দৃশ্য ছাড়া কি? আত্মায় পৌঁছো, গ্রীষ্মের আঁচ কিংবা শীতের ঠান্ডায় ক্র্যাক করে যাচ্ছে কাজ, তার চাইতে এক ডান্ডায় ফ্র্যাকচার করে দাও যত আরশি সারশি, মার্বেল সিঁড়ি দিয়ে গড়িয়ে দাও যাবতীয় পেয়ালা পিরিচ। তারপর কি মিষ্টি ঠুন ঠান ঝনঝন শোনো। সেফটি রেজার গানে টানতেই খুচখাচ কেটে যাচ্ছে যত ব্রণ, তার চাইতে কাজ করো, কণ্ঠ নালীতে খুরের বেহালা বাজাও। ওকে দেখবে তোমার জন্য চলে এসছে দামি পালঙ্ক, খাঁটি গব্বকৃত, আর তোমাকে মৃত ভেবে তোমার স্ত্রী ছুটবে শ্যামলদার ফোন ধরতে। সিগারেটের ছাই জামায় পড়ে কুচখাচ হয়ে যাচ্ছে যত ফুটো, তার চাইতে কাজ করো, দুটো দেশলাই কাঠি জ্বালাও। জামায় কাপড়ে যত দাহ্য বস্তুতে অমনি ঢং ঢং ঘন্টা বাজিয়ে ছুটে আসবে লাল দমকল, আর বিবস্ত্র পোড়া মানুষ, তুমি দাঁড়িয়ে থাকবে পুরো কাঠের জানলায়। বিলিতি সাবান গায়ে ঘষে ঘষেও ফর্সা হতে পারছো না বলে দুঃখ, তার চাইতে কাজ করো, কোমরের দুপাশে ব্লেড ঘুরিয়ে গেঞ্জি তোলো চামড়ার। অমনি দেখবে কি টকটকে আপেল রং রক্তাভ, আর আজীবন জ্বলনির থেকে আরো তীব্র তীক্ষ্ণ জ্বালা শালা। অথবা নিজের মাংসে দাঁত বসিয়ে তুমি আত্মায় পৌঁছো।